আলমগীর হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। সকালে উপজেলার নোয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলমগীর ওই গ্রামের মুসলিম মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে আলমগীরের শিম গাছ প্রতিবেশী কামাল হোসেনের ছাগল খেয়ে ফেলে। এ নিয়ে দুপক্ষের ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন আলমগীরকে এলোপাথারি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তাকে বাঁচাতে এসে অন্যরাও আহত হন। ঘটনায় জড়িত কামাল, তার ভাই ইমান ফারুক ও মা জাহানারা বেগমকে আটক করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে নভেম্বরে, ভোটগ্রহণ ডিসেম্বরে। দুপুরে রংপুরে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময় এসব কথা জানান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবার সহযোগিতা চেয়ে কমিশনকে বিতর্কিত না করারও আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার। বলেন, রংপুর জেলার 3,57,000 ভোটারকে পর্যায়ক্রমে স্মার্ট কার্ড দেওয়া হবে। এছাড়া সারা দেশে আগামী জুনের মধ্যেই 10 কোটি ভোটারকে স্মার্ট কার্ড দেওয়া হবে বলে জানান নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমদ। আমরা আশা করছি আগামী জুনের মধ্যে আমরা এই 10 কোটি স্মার্ট কার্ড সকল ভোটারদের হাতে আমরা পৌঁছে দেব। স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে এই রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধি ও পরামর্শ সেবার উদ্যোগ নিয়েছে একদল চিকিৎসক। দুপুরে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা ধামরাইয়ে দি অ্যাকমি ল্যাবরেটরিজের নারী কর্মীদের এই সেবা দেন। অংশগ্রহণকারীদের সামনে রোগের বিভিন্ন দিক তুলে ধরেন তারা। চিকিৎসকেরা বলেন, নারীদের একটা বড় অংশ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। এ কারণে প্রতিষ্ঠান পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম স্তন ক্যান্সার রোধে ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে সব প্রতিষ্ঠানকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান তারা। যদি আপনারা ব্রেস্টিং পাওয়ার কিছু নেই, কারণ আমাদের বাংলাদেশের সরকারি এবং ইলিশ ধরনের নিষেধাজ্ঞা চলায় রোজগার বন্ধ হয়ে গেছে জেলেদের। তবে মা মাছ রক্ষার কর্মসূচিতে নিজেদের ভালোই দেখছেন তারা। আর ইলিশের উৎপাদন বাড়াতে সরকারি পরিকল্পনা এবারও সফল হবে এমন আশার কথাই জানাচ্ছে সংশ্লিষ্ট বিভাগগুলো। প্রজনন ক্ষেত্র রক্ষায় 1 থেকে 22 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই অবস্থায় অলস সময় পার করছেন চাঁদপুরের জেলেরা। কেউ নৌকা মেরামত, কেউ বা জাল সারানোর কাজ করছেন। জেলেরা বলছেন, ইলিশ ধরা বন্ধ থাকায় আয় রোজগার না থাকলেও সব দিক বিবেচনায় সরকারি নির্দেশনা মেনে চলছেন তারা। আজকে বিগত কয়েকদিন আমরা মাছ ধরি না, এখন আমরা জাল বলবা সব উড়িয়ে লাইছি, উড়িয়া কাজকর্ম করি। আমাদের কোনো সাহায্য দিব, কেউ সাহায্য দেয় না। লোন আছি, কিস্তি আছি, যেমন এই যে সরকারি বেড়াকালারা কিস্তি দেয়, কিস্তি উঠাইছি, আবার সুদে টিয়া লইছি, মানে আমরা ক্ষতিগ্রস্ত করতে আসি। প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর করতে কঠোর নজরদারি রেখেছেন তারা। এবারও রূপালী মাছের উৎপাদন বাড়ার আশা তাদের। অবাধে বিচরণ করতে পারে এবং তাদের রেণু ছাড়তে পারে, সে বিষয়টি আমরা নিশ্চিত করছি। পুলিশ, কোস্টগার্ড এবং নৌ পুলিশ তারা আমাদের সার্বিক সহযোগিতা করছে। আর এই সময় মৎস্যজীবীদের জন্য প্রণোদনা হিসেবে 20 কেজি করে চাল দেওয়ার জন্য আমরা প্রস্তাব প্রেরণ করেছি মন্ত্রণালয়ে। বরাদ্দ আসলেই আমরা এটা ছাড় করে দিব। মা মাছ রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে পটুয়াখালীতেও। এরপরও কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। এইভাবে যদি আমরা 22 তারিখ পর্যন্ত মেনটেন করতে পারি, আমাদের বিশ্বাস যে গত বছরে আমরা যেভাবে এই অভিযান চালানোর ফলে মৎস্য চাষের যে একটা প্রচণ্ড সম্ভাবনা তৈরি হয়েছিল ইলিশ মাছের ক্ষেত্রে, প্রজননের ক্ষেত্রে, এবার তার চেয়েও একটা ব্যাপক পরিমাণ ইলিশের ক্ষেত্র তৈরি হবে বলে মৎস্য অফিসার আমাকে জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, ইলিশের উৎপাদন বাড়ানোর কর্মসূচি সফল হলে বেশি সুফল পাবেন জেলেরাই। তাই নিষেধাজ্ঞা মেনে চলার ব্যাপারে আরও বেশি সতর্ক হতে হবে তাদের। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিষেধাজ্ঞা অমান্য করে নদী সাগরে ইলিশ শিকারের অপরাধী বিভিন্ন জেলায় 32 জেলাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। রাজবাড়ীতে 15 জেলেকে 20 দিনের কারাদণ্ড ও 7 জেলেকে 5,000 টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে গত রাতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় 10,000 মিটার কারেন্ট জাল ও 20 কেজি ইলিশ জব্দ করা হয়।
ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জেলেরা। পরে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। এদিকে ভোলায় ১৭ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সংবাদ একটি বিরতি নিয়ে ফিরত আরেকবার। এবারে খেলাধুলার খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে আবিদুর রহিম। আবিদ, কি হতে যাচ্ছে আপনার কাছে, কি মনে হচ্ছে? 573 ইনিংস ঘোষণা করেছে। আসলে 573 মাত্র 4টি উইকেট হারিয়েছে সাউথ আফ্রিকা। খেলার গতিপথ এখন পর্যন্ত যা, তাতে সাউথ আফ্রিকা অনেক দূর এগিয়ে আছে এবং ম্যাচ জয় পাচ্ছে যদি না কোনো অন্য কোনো কিছু না ঘটে। আবার টস জিতে আমরা মানে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এটা কতখানি যৌক্তিক? এই সিদ্ধান্তটা আসলে মুশফিকের একার সিদ্ধান্ত নাকি এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, এটা নিয়ে এখনো ডিবেট চলছে। তবে অবশ্যই টস জিতে ফিল্ডিং নেওয়াটা বাংলাদেশের পক্ষে যায়নি, যেটা সাফার করছে। যেভাবে করে আমরা মানে দুটো করে সেঞ্চুরি দিয়ে যাচ্ছি প্রতিপক্ষকে, তাতে ওয়ানডেতে আমাদের উপর একটা কনফিডেন্সটা লো থাকবে কিনা? ওয়ানডের কিন্তু কিছু প্লেয়ার, নতুন প্লেয়ার আছেন যারা হচ্ছে যে আজকেই তারা দেশ ছেড়েছেন। আমরা আশা করছি মাশরাফির নেতৃত্বে ওয়ানডে ম্যাচে বাংলাদেশ কামব্যাক করবে, ওয়ানডে সিরিজে কামব্যাক করবে, আমরা সেই আশা করছি। দর্শক, এই খবর তো থাকছে, এছাড়াও খেলার আরও কিছু খবর আছে, তবে সবার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সাউথ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন মাশরাফি, ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। ব্লুমফন্টেন টেস্টের খবর, এলগার ও মার্করামের পর হাশিম আমলা ও ফাফ দু প্লেসির সেঞ্চুরিতে রানের পাহাড়ের নিচে চাপা পড়েছে বাংলাদেশ। 4 উইকেটে 573 রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। এখন পর্যন্ত টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে 4 রান। বৃষ্টির কারণে 1.5 ঘন্টা পর শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিনের 89 রানকে সেঞ্চুরিতে রূপ দেন হাশিম আমলা। 28 সেঞ্চুরি নিয়ে সাউথ আফ্রিকার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন তিনি। আমলার পরই ক্যারিয়ারের 7ম সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক ডু প্লেসি। এর আগে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ডিন এলগার 113 ও মার্করাম করেন 143 রান। 8 বোলার ব্যবহার করলেও শুভাশিস রায় ও রুবেল ছাড়া আর কেউ পাননি সাফল্য। বাংলাদেশের বিপক্ষে টেস্টে নামলেই চওড়া হয়ে যায় সাউথ আফ্রিকান ওপেনারদের ব্যাট। চলমান ব্লুমফন্টেন টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত 14 ইনিংসে প্রোটে ওপেনারদের সেঞ্চুরি 8টি, রান 1377, প্রত্যেকের গড় প্রায় 50। বিশ্ব রেকর্ড 415 রান সহ বাংলাদেশের বিপক্ষে সেরা 4 ওপেনিং জুটির 3টি আফ্রিকানদের দখলে। ওয়ান ডাউনে এসেছে আরও 6 সেঞ্চুরি। চলতি সফরের 25তম টেস্ট শেষে 11 টেস্টের 7টিতেই ইনিংস ব্যবধানে হার। সেজন্য বাংলাদেশের বিপক্ষে 11 টেস্টে মাত্র 13 ইনিংসেই ব্যাট করার সুযোগ পেয়েছেন সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা। সেই সাথে যোগ হয়েছে চলমান ব্লুমফন্টেইন টেস্টের প্রথম ইনিংস। 2002 সালে সাউথ আফ্রিকা সফরে টেস্টে প্রথম মুখোমুখি হয় বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। ইস্ট লন্ডনে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক খালেদ মাসুদ। সিদ্ধান্ত বুমেরাং, প্রতিপক্ষ ওপেনার ও অধিনায়ক গ্রাম স্মিথের ডাবলে। ওয়ান ডাউনে নামা কার্স্টেন করেন 150। সফরের দ্বিতীয় টেস্টেও টস ভাগ্য মাসুদের পক্ষে। এবার নিলেন ব্যাটিং, তবে 215-এর বেশি করতে পারেনি টাইগাররা। জবাবে গিবসের 114 আর কার্স্টেনের 160 রানে রান পাহাড়ে স্বাগতিকরা। ফিরতি সফরে পরের বছর চট্টগ্রামে 2 ওপেনার অল্পে ফিরলেও তিনি অভিষিক্ত রুডলফের অপরাজিত 222 আর ডিপেনারের 177 রানে আফ্রিকানদের সংগ্রহ 2 উইকেটে 470। 5 বছর বাদে 2008-এ আবারও বাংলাদেশে সাউথ আফ্রিকা। সিরিজের প্রথম টেস্টেই চট্টগ্রামে নীল ম্যাকেঞ্জি আর গ্রাইম স্মিথের ওপেনিংয়ে বিশ্ব রেকর্ড 415 রান, ডাবল সেঞ্চুরি দুজনেরই। সে বছর নভেম্বরে ব্লুমফন্টেইনে স্মিথের 157 আর আমলার 112 রানে ইনিংস ব্যবধানে আবারও হার। তবে সেঞ্চুরি এনে দ্বিতীয় টেস্টে বিরল সাফল্য দেখান টাইগার বোলাররা। ওপেনিংয়ে 3টি করে সেঞ্চুরি করে বাংলাদেশের সবচেয়ে বড় দুঃস্বপ্ন 2 বাঁহাতি গ্রাইম স্মিথ ও ডিন এলগার। তবে 3 সেঞ্চুরির 2টিকে ডাবলে পরিণত করায় রান সংখ্যায় এগিয়ে স্মিথই। ওয়ান ডাউনে সমান 3 সেঞ্চুরি হাশিম আমলার, 2টি গ্যারি কার্স্টেনের। কৌশিক সুর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
4 ব্যাটসম্যান সেঞ্চুরি পেয়েছেন সাউথ আফ্রিকার ইনিংসে। প্রথম দিন 2 ওপেনার এইডেন মার্করাম ও ডিন এলগারের পর আজ 3 ফিগার ছুঁয়েছেন অধিনায়ক ফাফ দু প্লেসি আর হাশিম আমলা। বাংলাদেশের বিপক্ষে এর আগেও এক ইনিংসে 4 বা তার বেশি সেঞ্চুরি পাওয়ার রেকর্ড রয়েছে। আমরা একটু যদি দেখে নেই যে বাংলাদেশের বিপক্ষে 4 বা তার বেশি ইনিংসে সেঞ্চুরি আমরা দেখছি যে বিশ্ব রেকর্ডটি যেটি আছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিল, 5টি সেঞ্চুরি করেছিল ম্যাকডোনাল্ড, হার্ভে, মিলার, আর্চার, বেনো। রিচি বেনো ছিলেন সেই টিমে এবং 5টি সেঞ্চুরি ছিল পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে। তাদেরও আছে বাংলাদেশের বিপক্ষে 5টি সেঞ্চুরি, যে ম্যাচে সাইদ আনোয়ার, তৌফিক ওমর, ইনজামামুল হক, মোহাম্মদ ইউসুফ এবং আব্দুল রাজ্জাক এই 5 জন সেঞ্চুরি করেছিলেন। 4 সেঞ্চুরি এটি নিয়ে আজকে সহ বাংলাদেশের বিপক্ষে তৃতীয়বারই ঘটনাটি ঘটল। ভারত করেছিল 4টি সেঞ্চুরি, কার্তিক, জাফর, রাহুল দ্রাবিড় এবং সচিন টেন্ডুলকার। শ্রীলঙ্কা এর আগে করেছিল ভ্যান্ডর্ট, জয়বর্ধনে, প্রসন্ন জয়বর্ধনে এবং চামিন্দা ভাস 9 নম্বরে নেমে তিনি সেঞ্চুরি করেছিলেন। এবং আজকে যেটা হলো সাউথ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে 4 জন ব্যাটসম্যান এলগার, মার্করাম, দু প্লেসি এবং আমলা, এই 4 জন ব্যাটসম্যানের সেঞ্চুরিতে কিন্তু বাংলাদেশ এখনই ব্যাকফুটে চলে গেছে ব্লুমফেন্টেন টেস্টে বলা যেতে পারে। এবং একটি ইনফরমেশন এটির সাথে, সেটি হচ্ছে যে এই যতগুলো বাংলাদেশের বিপক্ষে যতবারই 4 বা তার বেশি ব্যাটসম্যান সেঞ্চুরি পেয়েছে বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশ কিন্তু ততবারই ইনিংস ব্যবধানে হেরেছে। আমরা আশা করছি না যে এই টেস্টে এমন কিছু ঘটবে, তবে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান বলছে যে এই ধরনের ঘটনাই বাংলাদেশের হচ্ছে, যে 4 জন বা তার বেশি ব্যাটসম্যান যদি বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি পেয়ে থাকে টেস্টের প্রথম ইনিংসে বা দ্বিতীয় ইনিংসে, সেক্ষেত্রে বাংলাদেশের ইনিংস ব্যবধান ঘটেছে। আমরা আশা করছি যে বাংলাদেশ ব্লুমফন্টেন টেস্টে ঘুরে দাঁড়াবে, ব্যাটসম্যানরা তাদের নামের প্রতি সুবিচার করবে এবং এই ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। চলে যাচ্ছি পরবর্তী খবরে। সাউথ আফ্রিকা সফরে ওয়ানডে দলের সঙ্গে যোগ দিতে সকালে ঢাকা ছেড়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সঙ্গে আছেন সহ অধিনায়ক সাকিব আল হাসান, নাসির হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন। টেস্ট সিরিজটা ভালো যাচ্ছে না বলে হতাশ নন, ওডিআইতে নিজেদের ভারসাম্যপূর্ণ দল বলছেন মাশরাফিরা। পচেস্ট্রমের পর ব্লুমফন্টেইনেও সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশে। অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে স্বস্তিতে নেই মুশফিক। 3 ডিপার্টমেন্টের নিষ্প্রভতায় করা যাচ্ছে না প্রতিরোধ। রঙিন পোশাকে টাইগারদের চাঙ্গা করার গুরু দায়িত্ব নিয়ে জোহানেসবার্গ যাচ্ছেন মাশরাফিরা। আমাদের লাস্ট 2-3 বছর আমাদের ওয়ানডে টিম অনেক সুপার খেলতেছে, তো ইনশাল্লাহ আমাদের ওয়ানডে টিম অনেক ব্যালেন্স। তো আশা করবো ইনশাল্লাহ যদি সুযোগ পাই বা টিম যতটুকু সাপোর্ট দেওয়া দেবো, এটা টার্গেট থাকবে। টেস্টের পর ওডিআই ফরম্যাটেও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। প্রোটিয়া স্কোয়াডে ফিরছেন এবি ডিভিলিয়ার্স, ডুমিনিরা। তবে সে চ্যালেঞ্জ সামলানোর সামর্থ্য আছে টাইগারদের। সাকিবের অন্তর্ভুক্তিতে দলে ফিরবে ভারসাম্য, বিশ্বাস সাইফুদ্দিনের। সাকিব ভাই যেহেতু আছে টিমে, মেন অফ দ্য পার্ট অফ টিম আমাদের। সাকিব ভাই যেহেতু আছে, আমার মাস্টার ইন করতেছে ওয়ানডে টিমে, তো সব মিলিয়ে আশা করি ভালো কিছু হবে ওয়ানডেতে। টেস্টে টাইগার পেসারদের দুর্দশা চোখ এড়ায়নি সাইফুদ্দিনের। সাউথ আফ্রিকায় সফল হতে নিখুঁত লাইন লেংথে গুরুত্ব দিচ্ছেন টাইগার অলরাউন্ডার। 15 অক্টোবর প্রথম ওডিআইতে কিম্বার্লিতে মাঠে নামবে বাংলাদেশ। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিজ খেলতে পারলেন না অটোমেটিক চয়েস মোসাদ্দেক হোসেন সৈকত। কবে ফিরবেন জাতীয় দলে, এমন প্রশ্ন ক্রিকেট পাড়ায়। ভক্তদের জন্য সুখবর, বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক আসরে ফিরছেন এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের আগে নিজেকে ফিরে পেতে চান আগের রূপে। মোসাদ্দেক সৈকত ভক্তদের মন খারাপ থাকারই কথা। অস্ট্রেলিয়ার পর মিস করেছেন সাউথ আফ্রিকা সিরিজ। শুধু টেস্ট নয়, ওয়ানডে স্কোয়াডের বাইরেও থাকতে হচ্ছে তাকে। কবে জাতীয় দলে ফিরবেন তা এখনও নিশ্চিত নয়, তবে সুখবরও আছে। বৃহস্পতিবারের এই ছবি বলে দিচ্ছে অনেকটা স্বাভাবিক চোখের অবস্থা। মাঠে ফিরতে প্রস্তুত টাইগার স্কোয়াডের অটোমেটিক চয়েস। ডাক্তারের সাথে আমার লাস্ট যখন কথা হয়েছিল তখন ওরা বলছিল এটা টাইম লাগবে। সো এটা এমন মেজর কিছু না, বাট এটা টাইম নিয়ে ভালো হবে একটু বিষয়টা। তো এর মানে এই না যে আমি 1 বছর, যেটা একটা সবাই শুনতেছিল 1 বছর খেলতে পারবো না, আসলে বিষয়টা এমন ছিল না। বিষয়টা ছিল যে আমার চোখে একটি স্পটের জন্য দাগটা যাইতে 1 বছর টাইম লাগবে, কিন্তু আমি এর মানে না 1 বছর মাঠের বাইরে থাকা লাগবে। যে বিপিএল দিয়ে লাইমলাইটে আসা, সেই বিপিএলকেই আবারও নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ বানিয়ে নিচ্ছেন সৈকত। ডিসেম্বর জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ, সেই সিরিজেই ফিরতে চান এই অলরাউন্ডার। আমরা মনে করি যে বিপিএলটা দিয়ে একটা প্লেয়ার ন্যাশনাল টিমে খেলবে, তাহলে এটা ভুল। আসলে একটা প্লেয়ার যখন ন্যাশনাল টিমে খেলতে যায় তার সব ফর্মেটেই রান করা লাগে এবং পারফর্ম করতে হয় আর কি। আপনি প্রিমিয়ার লিগ বলেন, জাতীয় লিগ বলেন এবং বিপিএল বলেন, তো আসলে সবগুলা ইয়াতে টুর্নামেন্টে ভালো খেলার পর একটা প্লেয়ার ন্যাশনাল টিমে খেলার জন্য তার জন্য সবচেয়ে ইজি হয়। তবে এর মধ্যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আমি মনে করি বিপিএল ক্রিকেটটা। সো আসলে এটা গুরুত্ব অনেক বেশি আমাদের কাছে।
ইনজুরিতে পড়ার পর কপাল পুড়েছে এনামুল হক বিজয়, ইমরুল কায়েসের মতো প্রতিষ্ঠিতদের। তাদের কষ্টটা ভালোভাবেই অনুভব করতে পারছেন সৈকত। তবে সেই পথে না হেঁটে ঠিকই ফিরে আসতে চান আগের রূপে। সেই বলতে পারবে যে কিনা আসলে প্রফেশনাল একটা জব, এটা আসলে এটা আমার জন্য, ক্রিকেট আমার জন্য প্রফেশনাল, হয়তো অন্যান্য মানুষের বিষয়ে অন্যান্য একটা বিষয়ে প্রফেশনাল হবে। তো আসলে সে যখন তার কাজের বাইরে থাকবে তখন সেই বুঝতে পারবে তার কাছে কতটুকু খারাপ লাগার বিষয় আসলে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুবাই টেস্টের খবর। দিমুথ কারুনারত্নের ধীর ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 4 উইকেটে 367 রান। 3 উইকেটে 254 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে লঙ্কানরা। প্রথম দিনের অপরাজিত দিনেশ চান্দিমাল আউট হন 62 রানে। নিরসান ডিক ওয়েলারকে নিয়ে বড় স্কোর করতে থাকেন কারুনারত্নে। 150 রানের কোটা পার করেন তিনি। প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কৌশল সিলভা 27 ও সামারা করেন 38 রান। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে নাটকীয়ভাবে হারিয়ে সিরিজে 1-0-তে এগিয়ে আছে লঙ্কানরা। চাইনিজ তাইপের ইয়াংদার প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে আরও পিছিয়েছেন সিদ্দিকুর রহমান। আছেন যৌথভাবে 40 নম্বরে। সব মিলিয়ে খেলেছেন পারের চেয়ে 1